এইভাবে সবার সামনে নিজেকে অপমান না করলেও পারো আপু। যেটা তোমার না সেটার দিকে হাত বাড়িও না আপু। অপমান ছাড়া কিছুই পাবে না। এখনো সময় আছে, নিজেকে সামলে নাও। রনক ভাই কখনো তোমার হবে না, এই সত্যিটা মেনে নাও এইবার। সাবার ইচ্ছে করে কোষে ছোট বোনের গালে একটা থাপ্পড় লাগায় সে, কিন্তু এখন নয়। সে হাতে মারবে না, রিপাকে নিজের কাজ দিয়ে মারবে। যেদিন সবার সামনে রৌনক তাকে মেনে নেবে, বিয়ে করে বইয়ের পরিচয় দিবে, সেদিন রিপাকে এর উপযুক্ত জবাব দিবে, এর আগে নয়। চোয়াল শক্ত করে রিপার দিকে তাকিয়ে সাবা বলে, হি উইল বি মাইন। শক্ত পদক্ষেপে প্রস্থান করে সাবা। সাপাদের সব পরিবারে দাওয়াত করা হয়েছিল, কিন্তু আজ সকালে কিছু জরুরি কাজে ঢাকার বাইরে গিয়েছেন আশরাফ আহমেদ। স্বামীর অনুপস্থিতিতে আসতে মন সায় দেয়নি সানজিদা আহমেদের। ওনারা সবাই ধরেই নিয়েছিলেন রৌনকের সঙ্গে সাবার বিয়ে হবে। রৌনকের আপত্তি ছিল তা সবাই জানতো, কিন্তু সে যে এমন কাজ করবে ভাবে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে তা কেউ ভাবেনি। রৌনকের সঙ্গে সাবার বিয়ে হলে এর থেকেও বড় পার্টি হবার কথা ছিল, অথচ সেই রৌনকের বউয়ের ওয়েলকাম পার্টি, অথচ বউটা সাবা নয়। ভেবেই আসতে মন চায়নি সানজিদা আহমেদের। আশরাফ আহমেদ ঢাকায় থাকলে হয়তো সম্পর্কের খাতিরে, ব্যবসার খাতিরে তাদের দুজনকে আসতে হতো, কিন্তু আশরাফ সাহেব না থাকায় সুযোগ পেয়ে তিনি নিজেও আসেননি। দুই মেয়েকেও বলেছিলেন প্রয়োজন নেই আসার, কিন্তু সাবা তো সাবাই, নিজের বেহায়াপনা দেখানোর জন্য হলেও আসবে। এই বাড়িতে আসতে তার কারণ লাগে না। অন্যদিকে রিপা মন থেকে এসেছে রৌনককে তার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে। রিপা একটুও রাগ হয়নি রৌনক সাবাকে বিয়ে করেনি বলে, বরং খুশিই হয়েছে বলা যায়। নিজের বোনকে সে চিনে, রৌনকের অতীত সম্পর্কেও অনেকটা জানা আছে তার। রিপা কখনোই চায়নি রৌনকের জীবনে সাবার মতো কেউ আসুক। এখন ভাবলে রিপার মনে হয় চিত্রলেখায় রৌনকের জন্য উত্তম জীবন সঙ্গী। যতটুকু সে লিখনের কাছে শুনেছে সবসময় তার থেকে এটাই মনে হয় রিপার। রৌনকের জন্য চিত্রলেখার চাইতে ভালো কেউই হতে পারে না। তানিয়া তার সার্কেলের লোকজনের সঙ্গে চিত্রলেখার পরিচয় করিয়ে দিতে ব্যস্ত। কিছুক্ষণ আগে রৌনক লাবিবের সঙ্গে কোথায় যেন চলে গেল। তারপর 15 মিনিটের মতো হয়ে গেছে, এখনো তাকে দেখেনি সে। একবার দুবার এদিক সেদিক খুঁজলেও না পেয়ে পরে এদিকে মনোযোগ দেবার চেষ্টা করে। তার জন্য এত আয়োজন, তার উচিত এসবের সঙ্গে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়া। যদিও তার সময় লাগবে, তবুও সে চেষ্টা তো করতেই পারে। সেই চেষ্টাটা না হয় এখান থেকেই আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হোক। সকলের উপস্থিতিতে আচমকায় পেছন থেকে জড়িয়ে ধরে কেউ চিত্রলেখাকে। পেছন থেকে একজোড়া হাত এগিয়ে এসে চিত্রলেখার পেটের কাছে জড়িয়ে ধরতেই তার বুঝতে অসুবিধা হয় না এই হাত জোড়া কার। এত মানুষের উপস্থিতিতে রৌনক ছাড়া কারো সাহস নেই তাকে জড়িয়ে ধরে। অবশ্য চিত্রলেখার বোঝা হয়ে গেছে কারো উপস্থিতি তো দূরের কথা, আড়ালে আবডালেও রৌনক দ্বিতীয় কাউকে অ্যালাউ করবে না তাকে স্পর্শ করে। রৌনকের উপস্থিতিতে নিজেকে এতখানি সুরক্ষিত অনুভব করে সে। আচমকা সবার উপস্থিতিতে রৌনক এভাবে জড়িয়ে ধরায় লজ্জা গ্রাস করে ফেলে চিত্রলেখাকে। ওদের দেখে পাশে উপস্থিত সবাই মুচকি হাসছে। নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে মিনমিনে কণ্ঠে চিত্রলেখা বলে, কি করছেন সবাই দেখছে। চিত্রলেখার কাঁধে মুখ রেখে রৌনক বলে, দেখুন, আই ডোন্ট কেয়ার। লজ্জায় মাটির ভেতরে হারিয়ে যেতে ইচ্ছে করছে চিত্রলেখার। বউ লজ্জা পাচ্ছে বুঝতে পেরে বেশি একটা সময় নেয় না রৌনক। চিত্রলেখাকে এর চাইতেও আরো 100 গুণ বেশি লজ্জা দিবে সে আজ, তবে এখন নয়, আর এখানে নয়। বিশেষ কিছু পরিকল্পনা করে রেখেছে সে নিজেদের জন্যে। ওসব হবে তাদের ব্যক্তিগত মুহূর্ত। চিত্রলেখার কাঁধে মুখ রেখে রৌনক বলে, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। সারপ্রাইজ? ইয়েস। রৌনক চিত্রলেখাকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি এসে দাঁড়ায়, তারপর বলে, পেছনে দেখো। রৌনকের আদেশ মতো পেছনে ঘুরতে খুশি ও আনন্দে চিত্রলেখার চোখ চকচক করে ওঠে নিজের ভাই বোন ও খালাকে দেখে। এমন একটা মুহূর্তের জন্য কোনোভাবে প্রস্তুত ছিল না সে। মনে করা তো দূরের কথা, আশাও করেনি চিত্রলেখা আজকের পার্টিতে রৌনক তার পরিবারের কাউকে ইনভাইট করবে। কেবল লিখন রায় নয়, আফিফাও এসেছে বাবুলকে নিয়ে। খুশিতে চিত্রলেখার চোখে পানি এসে পড়েছে। তা দেখে রৌনক চিত্রলেখার কানের কাছে মুখ নিয়ে বলে, একদম কাঁদার চেষ্টা করবে না। তোমার কাঁদানোর জন্য এই সারপ্রাইজ প্ল্যান করিনি আমি। তোমার হাসি মুখ দেখবো বলে এত আয়োজন। রৌনকের আবদার মতো তার দিকে একটা অশ্রু ভেজা হাসি দিয়ে চারুকে জড়িয়ে ধরে চিত্রলেখা। আজ সকালে রৌনকের কোনো বিজনেস মিটিং ছিল না, সে গিয়েছিল চিত্রলেখার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে। চিত্রলেখাকে সে ভালো করেই চিনে, এই মেয়ের বুক ফাটবে তো
তবু মুখ ফাটবে না, ইচ্ছা করলেও মুখ ফুটে বলবে না তার পরিবারকে ইনভাইট করার কথা। কিন্তু চিত্রলেখা বলুক না বলুক, রৌনক জানে তার চন্দ্র কি পেলে খুশি হবে, তাই তো নিজে গিয়ে ওদের নিয়ে এসেছে। সবার জন্য শপিং করেছে, আসার সময় ওদের সেলুনে দিয়ে এসেছিল তৈরি হতে, যেন আজকের পার্টিতে ওদের বেমানান না লাগে, ওরা যেন ইতস্তত বোধ না করে। ড্রাইভারকে দিয়ে একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল ওদের নিয়ে আসতে। যদিও লিখন আপত্তি করেছিল তাকে এত কিছু করতে হবে না, ওরা নিজেরাই ব্যবস্থা করে নিতে পারবে, কিন্তু রৌনক কারো আপত্তি শুনেনি। তার একটাই কথা, চিত্রলেখার খুশির জন্য, মুখের হাসির জন্য সে সব করতে পারে। চিত্রলেখাকে খুশি করতে রৌনকের এত আগ্রহ দেখার পর লিখন আর আপত্তি করেনি। বোনের খুশির জন্য সব মেনে নিয়েছে, অন্যথায় এখানে আসতে অনেক বেশি ইতস্তত লাগছিল তার। এই পরিবেশ তাদের জন্য নয়, তা ভালো করেই জানে লিখন। চিত্রলেখা ব্যস্ত হয়ে পড়ে নিজের ভাই বোনদের নিয়ে। রৌনক ভাই, আরে রিপা যে, কখন এলে তুই? পরিচিত কারো কণ্ঠ শুনতে পেয়ে তৎক্ষণাৎ পাশ ফিরে তাকায় লিখন। তৎক্ষণাৎই লিখন ও রিপার একে অপরের চোখে চোখ পড়ে। রৌনক রিপার সঙ্গে চিত্রলেখার পরিচয় করিয়ে দেয়। সবার উপস্থিতিতে লিখন ও রিপা কথা বলে না, নিজ নিজ অবাক হওয়া চেহারা সামলে নেয়। যদিও রিপা তেমন একটা অবাক হয়নি, সে আগে থেকেই জানতো হয়তো লিখনের সঙ্গে তার এখানে দেখা হবে। অবাক হয়েছে লিখন, যা তার চোখে মুখে স্পষ্ট পরিলক্ষিত, কিন্তু এখানে রিপার সঙ্গে কথা বলার কোনো চেষ্টা করে না সে। রিপা এখানে কি করছে, রৌনকের সঙ্গে তার কি সম্পর্ক, সব জানার সুযোগ পাবে, তাই আপাতত চেপে যায়। খানিকটা রৌনকের কাছাকাছি চেপে এসে চিত্রলেখা কণ্ঠস্বর একদম খাদে নামিয়ে কথা বলে, যেন অন্য কেউ শুনতে না পায়। কাছাকাছি আসতে নিয়ে রৌনকের শরীরের সঙ্গে চিত্রলেখার শরীর ঘেঁষে খানিকটা। ফিসফিসে আনন্দ মিশ্রিত কণ্ঠে বলে, থ্যাংক ইউ সো মাচ। ইস, এত বড় সারপ্রাইজের বিনিময়ে শুধু থ্যাংক ইউ? আরো বেটার কিছু পেতে পারি আমি। কি চাই বলুন? যা চাইবে দিবে? যা বলবেন তাই। অলরাইট। চিত্রলেখার হাত ধরে জোরে কেসে রৌনক বলে, এক্সকিউজ মি প্লিজ, আমরা একটু আসছি। লাবিব ও তানিয়ার দিকে তাকিয়ে রৌনক ইশারা করে লিখনদের খেয়াল রাখতে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে চিত্রলেখাকে নিয়ে উপরে চলে যায়। সে নিজের ঘরে প্রবেশ করে তৎক্ষণাৎই দরজার সঙ্গে চেপে ধরে চিত্রলেখাকে। কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে রৌনক চিত্রলেখার লিপস্টিকে লাল হয়ে থাকা ঠোঁট জোড়া দখলে নেয়। অনেকক্ষণ নিজেকে সামলে রেখেছিল সে, পার্টি শেষ হওয়া পর্যন্ত নিজেকে সামলে রাখবে বলে ভেবে রেখেছিল, কিন্তু যেই চিত্রলেখা নিজে থেকে তার কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলল, মৃদুভাবে গা ছুঁয়ে দিল, হয়তো অবচেতনী। যেই চিত্রলেখার নিঃশ্বাস রৌনকের কান স্পর্শ করলো, ব্যাস, রৌনকের সেলফ ডিফেন্স ভেঙে চুরমার হয়ে গেছে তখনই। আর নিজেকে সামলে রাখতে পারবে না সে। খুব বেশি কিছু না হোক, অন্তত ওই ঠোঁট জোড়ার দখল তার চাই চাই। চিত্রলেখা বুঝে উঠতে পারে না কি হচ্ছে, সে কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁট জোড়া বেদখল হয়ে গেছে। রৌনকের আচমকা আক্রমণে প্রথমে চিত্রলেখার চোখ বড় হয়। 3 সেকেন্ড সময় লাগে চিত্রলেখার কি ঘটেছে তা বুঝতে, ধাতস্থ হতে। সে চাইলেই এখন আর নিজেকে রৌনকের স্পর্শ থেকে আলাদা করতে পারবে না, সেই চেষ্টাও করে না অবশ্য। বড় হয়ে থাকা চোখগুলো রৌনকের ঠোঁটের উষ্ণ স্পর্শের আবেশে বন্ধ করে নেয়। হাত বাড়িয়ে রৌনকের গলা জড়িয়ে ধরে নিজেও তাল মেলায় রৌনকের ঠোঁটের তালে। এই ঠোঁট রৌনক ততক্ষণ না ছাড়ার পণ করেছে যতক্ষণ না তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর চিত্রলেখার রেহাই নেই, আগের চাইতে আরও হিংস্র হয় সে। তার হাত চলে গিয়েছে চিত্রলেখার শাড়ির ভেতরে। রৌনকের স্পর্শ যেন আরও পাগল করে দিচ্ছে চিত্রলেখাকে। এই পাগলামি উন্মাদনার শেষ কোথায় চিত্রলেখার জানা নেই, তবে তার মন্দ লাগছে না এভাবে নিজেকে রৌনকের কাছে সঁপে দিতে। রৌনককে নিজের দখল দিতে একটুও খারাপ লাগছে না। উষ্ণ ভালো লাগায় অঙ্গে অঙ্গে কাঁপন ধরছে তার। আরও কিছু চাই তার, আরও বেশি কিছু। পার্টির অবশিষ্ট সময়ে চিত্রলেখার রৌনকের চোখে চোখ রাখতে পারেনি, মুখ তুলে তার দিকে তাকাতে পারেনি লজ্জায়। এভাবে সে রৌনকের ঠোঁটের উষ্ণ আহ্বানে সাড়া দিয়ে ফেলবে ভাবতেই পারেনি। এখন লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। পার্টির প্রায় শেষের দিকে সবার থেকে বিদায় নিয়ে রৌনক লাবিবকে সঙ্গে করে নিজের ঘরের অফিসে বসেছে। কি যেন জরুরি কাজ পড়ে গেছে তার। ওরা পার্টি ছেড়ে যাবার কিছুক্ষণ পর তানিয়া ওদের জয়েন করেছে। চিত্রলেখা এখন বসে আছে তার নিজের ঘরে। পার্টিতে পরা শাড়িটা এখনো খোলেনি সে। রৌনকের আবদার, সে ফ্রি না হওয়া অবধি যেন চিত্রলেখা এই শাড়িতেই থাকে, মেকআপটাও ছাড়েনি সে। বলা যায় এক কথায় পার্টির গেটআপেই আছে সে এখনো রৌনকের অপেক্ষায়। মেহমান সব চলে গেছে প্রায় ঘন্টাখানেক আগে। রৌনক বলেছিল লিখনদের রাতটা থেকে যেতে, কিন্তু এতে রাজি হয়নি নার্গিস বেগম। এমনিতেই ওদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। এই বাড়িতে আসার পর থেকেই অজানা এক অস্থিরতায় অস্থির হয়ে আছেন। কতক্ষণে বাড়ি ফিরে যাবেন সেই চিন্তায় ছিলেন আসার পর থেকে। তার উপর একটা বিষয় ওনার খটকা লেগেছে।
রৌনকের মা তথা চিত্রলেখার শাশুড়ি ওনাদের সঙ্গে দেখা করেননি। যদিও সবাইকে বলা হয়েছে ওনার শরীর ভালো নেই, তাই পার্টি জয়েন করতে পারছেন না, তবুও একটা খটকা থেকেই যায়। আগ বাড়িয়ে নার্গিস বেগম কিছু জিজ্ঞাসাও করেননি, তবে এই বিষয়ে চিত্রলেখার সঙ্গে কথা আছে ওনার। চিত্রলেখা জানে তার ভাই বোন খালার মনের অবস্থা, তাই কাউকেই জোর করেনি থেকে যাবার জন্য। রৌনকের আদেশে তার ড্রাইভার ওদের বাসায় নামিয়ে দিয়ে আসে। যদিও লিখন বলেছিল ওরা উবার নিয়ে নিবে, কিন্তু রৌনককে বুঝায় সেই সাধ্য কার আছে। নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে গ্রিল ধরে সামনের আকাশের দিকে তাকিয়ে আছে চিত্রলেখা। মস্তিষ্কের ভেতর একটা ভাবনাই ঘুরপাক খাচ্ছে, কখন আসবে রৌনক। তার অপেক্ষাতে হাত টেনে আচমকায় চিত্রলেখাকে পেছন থেকে জড়িয়ে ধরে রৌনক। সামান্য কেঁপে উঠে চিত্রলেখা, তার কাঁধে মুখ রেখে রৌনক বলে, আই মিসড ইউ বউ। চিত্রলেখার গাল লাল হয়, লজ্জা পাওনা দ্বিগুণ হয়। রৌনক তার হাতের বাঁধন শক্ত করে আগের চাইতে আরো বেশি পাশের ঘরে ছিল সে, অথচ রৌনকের আচরণে মনে হচ্ছে কত দিন পর দেখা তাদের। এইসব অনুভূতি যেন লজ্জায় দেয় চিত্রলেখাকে। বউকে লজ্জা পেতে দেখে আরেকটু বেশি লজ্জা দিতে চিত্রলেখার কানের নিচে চুমু খায় সে। চিত্রলেখার মনে হয় তার শরীরে শিহরণ ঢেউ খেলে গেল, এর আগে কখনো এমন অনুভব হয়নি তার। রৌনক কাছাকাছি থাকলে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় চিত্রলেখার। এক মুহূর্ত সময় দিয়ে চিত্রলেখাকে নিজের দিকে ঘোরায় রৌনক। চিবুক স্পর্শ করে মুখ উপরে তুলে ধরে, কিন্তু লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে সে। আজ একের পর এক যা হচ্ছে, এরপর আর রৌনকের দৃষ্টিতে দৃষ্টি রাখার সাহস করতে পারছে না চিত্রলেখা। মনে হচ্ছে সে চোখ মেলে রৌনকের চোখের দিকে তাকালে আজ একটা অঘটন ঘটে যাবে, যে অঘটনের পূর্বাভাস রৌনক তাকে দিয়ে রেখেছে। কি হতে যাচ্ছে বা হতে পারে ভেবে চিত্রলেখার গলা শুকিয়ে আসছে আসন্ন ঘটনার চিন্তায়। চোখ খুলো চন্দ্র। রৌনকের কথায়ও চোখ খোলে না চিত্রলেখা। দুষ্টু হাসি হেসে বলে, আই সোয়ার, এখন চোখ না করলে আমি তোমাকে খেয়ে ফেলবো। রৌনকের হুমকি শুনে তৎক্ষণাৎই চোখ মেলে তাকায়। চিত্রলেখার চোখের অবস্থা দেখে হাসি পায় রৌনকের। কেমন বড় হয়ে গেছে আতঙ্কে এই মেয়েটা, এমন কেন মনে মনে ভাবে সে। এতক্ষণ চিত্রলেখার দুই বাহু ধরে রেখেছিল সে। ডান হাত বাড়িয়ে চিত্রলেখার চোয়াল স্পর্শ করে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁট স্পর্শ করে। দুজনের একজনও অপরজনের দৃষ্টি থেকে দৃষ্টি সরায় না, যেন একে অপরের চোখে আটকে গেছে তারা। আচমকায় রৌনক বলে, আই এম সরি। চোখ শুরু হয় চিত্রলেখার। হঠাৎ এই সরির কারণ ধরতে পারে না সে। তাকে অবশ্য খুব বেশি একটা ভাবতেও হয় না। রৌনক নিজেই বলে, একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে দেশের বাড়ি যেতে হবে। টিকিট বুক করা হয়ে গেছে, সকাল 8টার ফ্লাইট। এক মুহূর্ত চুপ থেকে রৌনক আরো বলে, হয়তো 7 থেকে 10 দিন লেগে যাবে আমার ফিরতে। আমি চেষ্টা করব জলদি ফিরে আসার। আমি ফিরে আসার পর আই উইল রিয়েলি মেক ইট আপ টু ইউ, আই প্রমিস। এতক্ষণে বুঝতে পারে চিত্রলেখা রৌনক তাকে বারবার বিশেষ কিছুর ইঙ্গিত দিয়েছে, সেটাই পিছিয়ে গেছে। সেজন্য এই সরি বলা তার। একটা নতুন বিদেশি বেভারেজ বাংলাদেশে খুব জলদি লঞ্চ করবে রৌনক। সেই সংক্রান্ত কিছু কাজে তাকে মেক্সিকো যেতে হচ্ছে। গাজীপুরের রৌনকের কারখানায় তৈরি করা হলেও কাঁচামাল আসবে মেক্সিকো থেকে। এই প্রোডাক্ট লঞ্চের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছে সে। এই প্রোডাক্টটা মার্কেটে আসার পর কোম্পানির সেল কয়েক গুণ বেড়ে যাবে। কয়েক দফায় ল্যাব টেস্ট করা হয়ে গেছে। কাঁচামাল ফ্যাক্টরিতে আসার অপেক্ষায়। এদিকে সব রকম প্রস্তুতি নেওয়া শেষ। কাঁচামাল আসার আগে ফেস টু ফেস আরেকটা মিটিং করতে হবে। রৌনক চেষ্টা করেছিল মিটিংটা অনলাইনে সেরে ফেলতে, কিন্তু কিছু কাজ থাকে যা চাইলেই অনলাইনে করা যায় না। ফেস ভ্যালুর একটা ব্যাপার আছে। তাছাড়া তাকে ওই কোম্পানির ফ্যাক্টরিতেও যেতে হবে। আর এই প্রজেক্টটা রৌনকের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কোনো চান্স নিতে চায় না সে। অন্য কিছু হলে পোস্টপন করে দেবার আগে দুইবার ভাবতো না। চিত্রলেখাকে চুপ করে থাকতে দেখে রৌনক জিজ্ঞাসা করে, রাগ করেছো? জবাবে কেবল মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক নিজেই আরো বলে, আমি জানি এই সময়টা আমার তোমার সঙ্গে থাকা উচিত, বাট আই এম ইন এ টাইট শিডিউল। এক মুহূর্ত কিছু ভেবে রৌনক বলে, আচ্ছা এক কাজ করলে কেমন হয়? কি? তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ। সারাদিন তো আমি আর কাজে বিজি থাকবো না, ফ্রি টাইমে আমরা আমাদের মতো ঘুরতে যাব। কি? আমার তো পাসপোর্ট নেই। ও শিট। আবার কিছু একটা চিন্তা ভাবনা করে রৌনক বলে, লাবিবকে বলে যাবো আমি ফিরে আসার আগে যেন তুমি তোমার পাসপোর্ট হাতে পেয়ে যাও, ওকে? চিত্রলেখা আবারও মাথা ঝাঁকায় সম্মতিতে। পাজা কোলে তুলে নিয়ে ভেতরে ফিরে যেতে যেতে রৌনক বলে, চলো ঘুমিয়ে পড়ি, 7টার ফ্লাইট, আমার 5টার আগে বেরোতে হবে। চিত্রলেখাকে চেঞ্জিং রুমের দরজার সামনে নামিয়ে দিয়ে রৌনক আরো বলে, থ্যাংক ইউ। কেন?
আমার কথা রেখেছো, শাড়িটা পাল্টে ফেলো নেই। ও চিত্রলেখার থেকে দুহাত পেছনে সরে গিয়ে রৌনক বলে, বাই দ্য ওয়ে, তোমার তো আজ এই শাড়ি পরার কথা ছিল না। আমার যতটুকু মনে পড়ে তুমি গাউন পরেছিলে। চিত্রলেখা নার্ভাস হয়ে পড়ে, আমতা আমতা করে বলে, আসলে হয়েছিল কি, আম- আমি ওসব কখনো পরিনি। তাছাড়া ওই গাউনটা সব দেখা যাচ্ছিল, তাই ওটা পরে বের হওয়ার সাহস হয়নি আমার। সবাই তাকিয়ে থাকতো। আম- আমি কিন্তু এটার সঙ্গে তো একটা এক্সট্রা পার্ট ছিল, উপরে তোমার শোল্ডার ঢাকার জন্য। আমি স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। কি হ্যাঁ, ওটা উপরে উপরে তোমার শোল্ডার দেখা যাবে না। কিন্তু আমাকে তো ওটা দেয়াই হয়নি। আমি আরো ভাবলাম ওভাবে নিচে যেতে হবে, সেজন্যই তো লাস্ট মোমেন্টে এই শাড়িটা। চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, তুমি ভাবলে কি করে আপ শোল্ডার গাউন পরে এত মানুষের সামনে তোমাকে যেতে দেবো আমি? তাও যে ড্রেসে তোমাকে ক্লিভেজ দেখা যাচ্ছে, এমন একটা ড্রেসে। এই জিনিস শুধু আমি দেখবো, আমি। কেউ তোমার নগ্ন শরীরের দিকে তাকানোর আগে তার চোখ তুলে ফেলবো আমি। ভালো লাগা ও লজ্জার সংমিশ্রিত এক অদ্ভুত অনুভূতি অনুভব করে চিত্রলেখা। তার নার্ভাসনেস টের পেয়ে রৌনক বলে, ইটস ওকে, আমি তো দেখেছি বেশ, আর কেউ না দেখলেও চলবে। তবে এই শাড়িটাতেও কোনো অংশে কম কিছু লাগেনি তোমাকে। ইউ আর লুকিং আউটস্ট্যান্ডিং টুডে। যাও চেঞ্জ করে নাও, তারপর শুয়ে পড়ি। রৌনক চেঞ্জ করতে যেতে বলার পরেও দাঁড়িয়ে থাকে চিত্রলেখা। দেখে রৌনক জিজ্ঞাসা করে, কিছু বলতে চাও? মাথা ঝাঁকায় চিত্রলেখা। তাহলে বলে ফেলো। আমি আপনাকে এয়ারপোর্টে দিয়ে আসি। দিয়ে আসতে চাও? সম্মতিতে দ্রুত মাথা ঝাঁকায় চিত্রলেখা। ঠিক আছে, অবশ্যই যাবে। প্রথমবার কেউ আমাকে সিআপ করতে এয়ারপোর্টে যাবে। আই অ্যাম এক্সাইটেড। আরেকটা কথা। আরও একটা? হুম, বলো। ওখান থেকে আমি খালার বাসায় যাই। আমি না করলে যাবে না? কিছু বলে না চিত্রলেখা, মাথা নিচু করে ফেলে। তা দেখে এগিয়ে এসে তাকে নিজের আলিঙ্গনে নিয়ে বলে, কোথাও যাওয়ার জন্য তোমাকে আমার পারমিশন নিতে হবে না বউ। তোমার যেখানে খুশি যাবে, জাস্ট আমাকে জানিয়ে গেলে হবে। কোথায় যাচ্ছ যেন আমার টেনশন না হয়, ব্যাস। রৌনকের বুকে মাথা রেখে মাথা ঝাঁকায় সে। চিত্রলেখার মাথায় হাত বুলিয়ে দিয়ে রৌনক বলে, আর একটা কাজ করতে পারো, আমি যেহেতু থাকছি না, তুমি চাইলে 2 থেকে 3 দিন ওখানে থেকে আসতে পারো। সত্যি? অবিশ্বাস্য চাহনি নিয়ে রৌনকের বুক থেকে মাথা তুলে মুখের দিকে তাকায় চিত্রলেখা। রৌনক তার নাক টেনে দিয়ে বলে, একদম সত্যি। শুধু খালার কাছেই নয়, চাইলে আফিফার কাছেও থেকে আসতে পারো। শুধু আমি ফিরে আসার আগে চলে এসো, তাহলেই হবে। কিন্তু আমি চলে গেলে মিম মিশকাতকে কে দেখবে? ওদের দেখাশোনার জন্য লোক আছে চন্দ্র, তুমি ওদের কেয়ারটেকার নাও, গার্ডিয়ান। হয়তো সম্পর্কে চাচ্ছি, তবে অ্যাকচুয়ালি ওদের মা তুমি। যেমন আমি চাচা হয়ে ওদের বাবা। নিজেকে সময় দাও। মামি মিসকাতের জন্য তোমাকে নিজের খুশি স্যাক্রিফাইস করতে হবে না। আমি দিবও না তোমাকে এই কাজ করতে, বুঝতে পারিস? হাসি হাসি মুখ করে মাথা ঝাঁকায় চিত্রলেখা। আরও একবার তার নাক টেনে দিয়ে রৌনক বলে, দ্যাটস মাই গার্ল। রৌনককে এয়ারপোর্টে পৌঁছে দিতে তার সঙ্গে চিত্রলেখা এসেছে। কেন তার সঙ্গে আসতে মন চেয়েছে তার চিত্রলেখা নিজেও জানে না। হয়তো আরও কিছুক্ষণ রৌনকের সঙ্গ পাওয়ার লোভে এসেছে। এয়ারপোর্টে আসার আগে মায়ের সঙ্গে দেখা করে এসেছে রৌনক। কোথাও যাবার আগে সবসময় মায়ের দোয়া নিয়েই বের হয় সে। আজও এর ব্যতিক্রম হয়নি। এমনিতে শক্ত একরোখা হলেও রৌনক ভীষণ রকম ফ্যামিলি ম্যান। তিলোত্তমা যাবার পরে ব্যবসাটাই রৌনকের জীবনে সব হয়ে গেছে। তবুও সে পরিবারের কাউকেই সাইড করেনি। নিজের পরিবারের দিকেও সবসময় তার সতর্ক দৃষ্টি থেকেছে। মুখে না বললেও রৌনক তার পরিবারকে অনেক ভালোবাসে। এয়ারপোর্ট টার্মিনাল 2 এর সামনে দাঁড়িয়ে আছে তারা, একে অপরের মুখোমুখি। চিত্রলেখার নার্ভাস লাগছে। বিদায় বেলায় কি বলতে হয় তার জানা নেই, জানা থাকবে কিভাবে। এভাবে কখনো কাউকে বিদায় দেওয়া হয়নি তার। লাবিব সঙ্গে এসেছে, সবসময় সেই আসে, কখনো কখনো সঙ্গেও যায়। তবে এবার রৌনক একা যাচ্ছে। এদিকেও কিছু কাজ আছে যেগুলো রৌনকের অবর্তমানে লাবিব ও তানিয়াকে সামলাতে হবে। তানিয়া একা পারবে না ভেবেই লাবিবকে রেখে যাওয়া। আবার চিত্রলেখাও আছে, যদি কোনো এমার্জেন্সি হয়। সব অনেক কিছু ভেবেই লাবিবকে এবার রেখে যাচ্ছে সে। লাবিব গাড়ি থেকে রৌনকের ব্যাগ ট্রলিতে তুলতে ব্যস্ত।
দিকের অন্য সময় চাইলেই এই সময় এয়ারপোর্টে মানুষ একটু কম বলা যায়, তবে একদম ফাঁকাও নয়। রৌনক এতক্ষণ তার ট্যাবে কিছু একটা করছিল। ট্যাবের কাজ শেষ করে সেটা গাড়ির পেছনের সিটে রেখে দরজা আটকে দেয়। রওনা থেকে শুরু করে এই পর্যন্ত একটা কথাও বলেনি চিত্রলেখা। কি বলবে সেটাই বুঝতে পারছে না বলেই তার চুপ করে থাকা। এবারে রৌনক এগিয়ে এসে চিত্রলেখার দুই হাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে নেয়। চিত্রলেখা প্রথমে হাতের দিকে তাকায়, তারপর মুখ তুলে রৌনকের মুখের দিকে তাকায়। আচমকায় ধক করে উঠে তার বুকের ভেতর। এই মানুষটাকে আগামী বেশ কিছুদিন দেখতে পারবে না সে। ভাবনাটা হিট করে চিত্রলেখাকে বুকের গভীরে কোথাও। কিছু বলার তাগাদা অনুভব করে চিত্রলেখা, কিন্তু কি বলবে সে? সাবধানে থাকবেন। রৌনক তো বাচ্চা নয় যে সাবধানে না থাকলে হারিয়ে যাবে। ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন, সময় মতো ঘুমাবেন, মন দিয়ে কাজ করবেন। এসব কি আসলেই বলতে হবে? একটা প্রশ্ন জুৎসই লাগে না চিত্রলেখার কাছে? এসব বললে নিশ্চয়ই রৌনক হাসবে তার উপর। কাজের জন্য যাচ্ছে, অবশ্যই মন দিয়েই কাজ করবে সে। নিজের বোকা বোকা চিন্তার উপর নিজেরই বিরক্ত লাগে, তাই কিছু না বলে চুপ করে থাকায় শ্রেয় ধরে নেয়। রৌনক নিজেই বলুক যা বলার, তাদের দুজনের মাঝে সামান্য দূরত্ব আছে। এক কদম এগিয়ে এসে সেই দূরত্ব ঘুচে দেওয়ার চেষ্টা করে রৌনক, যদিও তাদের শরীর পুরোপুরি স্পর্শ করে না। ইদানিং যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে। চিত্রলেখার গায়ে একটা মোটা কাশ্মীরি শাল জড়ানো শাড়ি পরেছে সে। রৌনকের আগের দিন নিয়ে আসা শাড়িগুলো থেকে হালকা গোলাপি রঙের প্রিন্টের শাড়ি। চিত্রলেখাকে চেঞ্জিং রুম থেকে শাড়িতে বের হতে দেখে রৌনকের ইচ্ছা হয়েছিল সে এই ফ্লাইটটা ক্যান্সেল করে দেয়, কিন্তু করেনি। নিজেকে সামলে রেখেছে। নিজেদের কাছে আসার মুহূর্তটাকে তাড়াহুড়ো করে নষ্ট করতে চায় না সে। সময় নিয়ে চিত্রলেখাকে আদর দিতে চায় সে। সময় নিয়ে চিত্রলেখার জড়তা ভাঙাতে চায়। সময় নিয়ে নিজেকে চিত্রলেখার কাছে হস্তান্তর করতে চায় সে। তাড়াহুড়ো করে নিজের জীবনের সবচাইতে বিশেষ মুহূর্তটা নষ্ট করতে চায় না সে। তাই কষ্ট হলেও নিজেকে সামলে রেখেছে। চিত্রলেখার কপালের কাছে লেপ্টে থাকা চুল আঙ্গুলের স্পর্শে কানের পেছনে গুজে দিয়ে বলে,